তোর নাভির উপরের তিলটা কি মানুষকে না দেখালেই নয়? পিছন থেকে হঠাৎ এই কথা শুনে তড়াক করে লাফিয়ে উঠলাম আমি। ঘাড় ঘুরিয়ে দেখি রাসেল ভাইয়া। কিছু জিনিস ঢাকা রাখ, না হলে জামাইকে দেখাবি কি? এই বলেই গটক করে হাঁটা দিল সে। তাড়াতাড়ি করে নিচে তাকিয়ে দেখলাম সত্যিই পেট বের হয়ে গেছে সারিসরে। মনে চাচ্ছিল সত্যিই মরে যাই। এতটা বেখেয়ালি কেন আমি? উফ, কত মানুষ দেখেছে কে জানে। এসব ভাবতে ভাবতেই বড় আপুর ডাক, উই নিপা এদিকে আয়, ভাইয়া স্টেজে এসেছে। গায়ে হলুদ দিয়ে যা ভাইয়াকে গু। আপুর ডাক শুনে তাড়াতাড়ি স্টেজের দিকে গেলাম, যেয়ে দেখি রাসেল ভাইয়া দাঁড়ানো। লজ্জায় মনে হচ্ছিল মাটির সাথে মিশে যাই। ইয়া আল্লাহ, কেমনে কি হয়ে গেল? আজকে আমার খালাতো ভাইয়ের গায়ে হলুদ, তাই খুব শখ করে একরকম শাড়ি পরেছি সবাই। অন্যান্যরা শাড়ি পরতে পারলেও আমি খুব অজ্ঞ শাড়ি পরার ব্যাপারে। বড় ভাবি 1-10টা সেফটিপিন দিয়ে শাড়ি যেন আমার পেটিকোট আর ব্লাউজের সাথে আটকে দিয়েছে। নিচে নামছি আর ভাবছি কি করে কি করব। শাড়ি খোলার সময় এতগুলো পিন কি করে খুঁজে পাব? তার চেয়ে বড় টেনশন শাড়িটা যদি ছিঁড়ে যায়। এসব 19-20 ভাবতে ভাবতে নিচে নামতেই বড় মামি বিশাল এক সাগরানার প্লেট ধরিয়ে দিয়ে বলল স্টেজ এ রেখে আসতে। প্লেট রেখে আসার পথেই এই কাহিনী। রাসেল ভাইয়ার খুব ক্লোজ ফ্রেন্ড, আগে দেখা হলেও সালাম ছাড়া আর বেশি কিছু কথাই হয়নি কোন দিন। আজকে হঠাৎ করেই উনার এই অবতার দেখে মনে চাচ্ছিল মরে যাই। এমন ভুল হল কি করে? আবার এই ভেবে মনকে সান্ত্বনা দিচ্ছিলাম, আল্লাহ বাঁচাইছে, বেশি লোক দেখার আগেই ধরিয়ে দিয়েছে। সে যাই হোক, ভাইয়াকে মেহেদি লাগানোর পরে যখন স্টেজ থেকে নেমে আসলাম, এক কোনায় দেখি রাসেল দাঁড়িয়ে দাঁড়িয়ে শিহাব ভাইয়ের সাথে কথা বলছে। আস্তে আস্তে গেলাম তাদের কাছে। আমি যেতেই শিহাব ভাইয়ের কল আসল। উনি একটু সরে কথা বলতে লাগলেন। আমাকে দেখে রাসেল ভাই চোখ কুঁচকে তাকিয়ে বলল, সমস্যা কি? না, কোনো সমস্যা না, আসলে সরি আর ধন্যবাদ দিতে আসছিলাম। কি মিন করে শ্বাস আটকিয়ে কোনো রকমে কথাগুলো বললাম। তোর কি জন্মের সময় মাথায় অক্সিজেন সাপ্লাই কম হয়েছিল রে? আমার দিকে তাকিয়ে আশ্চর্য স্বরে কথাগুলো বলল উনি। হঠাৎ এমন মনে হওয়ার কারণ? আমার প্রশ্ন শুনে উনি আমার দিকে আরও আশ্চর্য হয়ে তাকালেন। আচ্ছা বাদ দে, এখন বল সরি আর ধন্যবাদ দেওয়ার কারণ কি? আমার মুখের দিকে তাকিয়ে বললেন উনি। সরি কারণ শাড়িটা সরে গিয়েছিল, আমি টের পাইনি তাই। আর ধন্যবাদ শাড়িটা ঠিক করতে বলার জন্য। এটুকু বলেই বড় একটা নিঃশ্বাস নিলাম। মনে হচ্ছিল একটু পানি পেলে খুব ভালো হতো, কারণ গলাটা প্রচুর শুকিয়ে গিয়েছিল। এটুকু শুনেই রাসেল ভাই কিছু বলার আগেই মিলি এসে হাজির। কি নিপাপু, তোমাকে আম্মু ডাকছে কি? এই বলেই হ্যাচকা টান দিয়ে আমাকে নিয়ে চলা শুরু করল। পিছনে চেয়ে দেখলাম যেন উনার মুখে বিশাল এক প্রশ্নবোধক চিহ্ন আঁকা। ঘাড় ঘুরিয়ে মিলির পিছনে হাঁটছি আর ভাবছি আজব কাহিনী, এত সুন্দর করে বলে আসলাম তাও বুঝল না। খালার সামনে আসতেই দেখলাম বাকি 3 বোন মাথা নিচু করে দাঁড়ানো। মানহা আপু আর বড় আপুর চোখে পানি, জিমি মিলির মুখ অন্ধকার। তখনই বুঝি নিলাম আজকে শনির দশা আছে কপালে। নিপা, এইসবগুলোর মধ্যে আমি ভেবেছিলাম তোর আক্কেল পছন্দ একটু বেশি, এখন দেখি তুইও ওদের দলে নাম লিখিয়েছিস। কি? এটুকু বলেই খালা চোখ গরম করে আমার দিকে তাকালেন। আমি মাথার মধ্যে ক্যালকুলেশন করতে লাগলাম এরা করেছে কি? সে যাই হোক, আমি করেছি কি? আর এখন খালার সামনে কথা বলা আর নিজেরে সিংহের খাঁচায় ঠেলে দেওয়া এক কথা। মাথা নিচু করে দাঁড়িয়ে চুপ করে থাকলাম। কেননা আমরা বোনেরা সবাই জানি খালা তার এপিসোড পুরো করবেই। জয়রে জামাল গোটা খাওয়াইছে কে? আমি জানি তোদের মধ্যেই কেউ একজন এই কাহিনী করছে। কি? এই বলেই খালা ফোঁস ফোঁস শব্দ করতে লাগল, যেন মানুষ না কোনো সাপ। 5 বোন একজন আরেক জনের দিকে তাকালাম। বড় আপু আর মানহা আপুর গাল লাল, মানে কষিয়ে চড় পড়েছে গালে। চোখের ইশারায় বুঝি গেলাম এই কাজ আমার কোনো বোনেরা করে নাই, কারণ আমরা যাই ফাজলামি করি না কেন কখনো বোনদের কাছে লুকাই না। খালা তখনও তার অল ইন্ডিয়া রেডিও স্টেশন অন করে রেখেছেন আর সমান তালে বকে যাচ্ছেন। ভাইয়া একটু পর পর স্টেজ থেকে উঠে উঠে ওয়াশরুমে যাচ্ছে আর আসতেছে। বড় করে একটা নিঃশ্বাস নিয়ে খালাকে বললাম, আপনি কখনো দেখেছেন আমাদের এই টাইপের ফাজলামি করতে? আমরা মজা করি তাই বলে এমন মজা কখনো করেছি? আমার কথায় খালা থতবত খেয়ে বললেন, তো করেছেটা কে? ভাইয়ার বিয়ে, ভাইয়াকেই আমরা জামাল গোটা খাওয়াবো। আপনি এক কাজ করেন, ভাইয়াকেই জিজ্ঞেস করে দেখেন কি খাইছিল ও। আমার সাথে সাথে জিমি, মিলি, মানহা আর বড় আপু সাইদিল। খালা যখন সোজা রুম থেকে চলে গেল, বড় আপুর আগে গজরাতে গজরাতে বলল, ও উনার কথা হলো আগে মায়ের পরে বিচার। কিছু না করেও শাস্তি পেতে হয় গি। সবকিছু ম্যানেজ করে যখন আবার ছাদে গেলাম হলুদের আসরে, তখন মোটামুটি হলুদ দেওয়ার পর্ব শেষ।
স্টেজের সেট আপ চলছে গানের জন্য। তাড়াতাড়ি করে দ্বিতীয় সারির চেয়ারে যেয়ে বসলাম, পিছনে ঘাড় ঘুরিয়ে দেখার চেষ্টা করছিলাম বাকিরা কই। একসাথে বসে গান দেখবে। ভাইয়াকে হুড়োহুড়ি করে নিচে নামছে, মানে নেচার ইজ কলিং। খুব আফসোস হচ্ছিল ভাইয়ার জন্য। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষ্ঠানেই বদনা হাতে ওয়াশরুমে দৌড়াদৌড়ি করতে হচ্ছে। ভাইয়ার জন্য এক বালতি সম্বেদনা জানাতে জানাতে যখন সামনে ফিরলাম, দেখি জিমি মিলি সামনে, বড় আপু আর মানহা আপু একদম পিছনে, আর আমার একপাশে বড় মামি বসে পড়েছে। খুব মন খারাপ হলো যে এরা আমাকে দিল একা করে। গান শুরু হওয়ার আগ মুহূর্তে রাসেল ভাই এসে ধপ করে আমার পাশে বসে পড়ল। বসেই বলল, নিপা একটু পানি খাওয়া তো, গলা শুকিয়ে গেছে গি। একটু পরে খেলে হয় না গি, আস্তে করে বললাম আমি। গানের এত শব্দ ছিল যে কোনো কথাই ভালো করে শোনা যাচ্ছিল না। না পারতে উনার কাছে মুখ নিয়ে বললাম, একটু পরে পানি আনলে চলবে না? না এখনই আনবি কে? এই কথাটা ঠিক আমার কানের কাছে এসে বললেন উনি। যখন কথা বলছিল তার ঠোঁট আমার কানে এসে ছুঁয়ে গেল। মনে হলো যেন ভেতর থেকে কেউ খুব জোরে একটা নাড়া দিয়ে গেল। আমাকে তাড়াক করে উঠেই পানি নিয়ে এসে উনাকে দিলাম। বোতলে ঠোঁট ছুঁয়ে ঢকঢক করে পানি অর্ধেকটা খেয়ে আমার হাতে বোতল ধরিয়ে দিয়ে বলল, রেখে দে, পানি নষ্ট করতে হয় না গি। আস্তে করে উঠে যেয়ে বড় আপু আর মানহা আপুর সাথে বসলাম। উনিও দিব্যি শিহাব ভাইকে ডেকে নিয়ে দেদারসে গল্প চালিয়ে দিলেন। রাতে যখন শুতে এলাম প্রায় রাত ৩টার কাছাকাছি। পরের দিন হবু ভাবিদের বাসায় গায়ে হলুদ। ওখানে যেতে হবে সন্ধ্যায়। শাড়ি খুলে যখন আয়নার সামনে দাঁড়ালাম, নিজের দেখে নিজেই লজ্জা পেলাম। নাভির উপরে তিলটা কেউ দেখে ফেলেছে। হঠাৎই মনে পড়লে তার ছোঁয়া যেন সারা শরীরে পশম দাঁড়িয়ে গেল এক নিমেষে। নিঃশ্বাস যেন খুব ঘন হয়ে পড়তে লাগল আমার। এমন তো আগে কখনোই হয়নি। কিরে, অর্ধলঙ্গ হয়ে কি আয়নার সামনে দাঁড়িয়ে থাকবি নাকি শুইতে আসবি? মানহা আপুর ডাকে তাড়াতাড়ি টি শার্ট আর প্লাজো পরে ঘুমাতে গেলাম। আইক্যাপ পরে ঘুমানোর খুব বাজে একটা অভ্যাস আছে আমার। আইক্যাপ ছাড়া ঘুমই আসে না আমার। সকালে টের পেলাম হঠাৎ করেই দুনিয়া আলোকিত হয়ে গেছে। তাড়াতাড়ি চোখ খুলে দেখি আমার সামনে বড় ভাইয়ের পিচ্চি ছেলেটা দাঁড়ানো, ওর হাতে আইক্যাপ। যা বোঝার বুঝ হয়ে গেল যে আইক্যাপ খোলা ময়দানে ডাকাতি হয়ে গেছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি মাত্র ৬টা বাজে। মনটা এতটা খিচে গেল যে বলার মতো না। সবাই ঘুমাচ্ছে আর আমি হাঁ করে উঠে বসে আছি। জোর করে দাঁত বের করে পিচ্চিটার দিকে তাকিয়ে বললাম, বাপ খুশি হইছিস মুক্তা মানিক পাইয়া গি? পিচ্চিটা কি বুঝলকে জানে যে ২-৪টা দাঁত উঠছে, তাই বের করে বিমল আনন্দে এক হাসি দিয়েই পগার পার। আর ঘুম আসবে না। তাই উঠে ফ্রেশ হয়ে সোজা যখন ড্রয়িং রুমে গেলাম, যেয়ে দেখি খালা আমাকে দেখেই উঠে এসে বলল, নিপা একটু রাসেলের সাথে যা তো, ছেলেটা একা একা ফুল আনতে পারবে না গি। এটুকু শুনেই আমি বিস্ফোরিত নয়নে খালার দিকে তাকিয়ে রইলাম। আমি রাসেল ভাইয়ের সাথে ফুল আনতে যাব? এটাও সম্ভব? খালা তারা দিলেন, কি হল, কই চলে গেলি? টি শার্টের নিচের প্লাজো খুলে স্কার্টটা পরে চলে যা। এত সকালে কাক ও ওঠে নাই, তাই কি পড়লি না পড়লি তাও দেখার কেউ নাই। আস্তে আস্তে রুমের দিকে যাচ্ছি আর ভাবছি সকালটার শুরু হল কিভাবে, ভালো না খারাপ। শক্ত করে ধরে বসবি নাকি হার্ড ব্রেক করে উড়িয়ে সামনে ফেলব? রাসেল ভাইয়ের হুমকি শুনে যেন আমার অন্তর আত্মা খাঁচা ছেড়ে যাওয়ার উপক্রম হল। ধরবটা কই আমার এই প্রশ্নে সে বাইক এক সাইডে দাঁড় করালেন। হেলমেট খুলে সোজা আমার চোখের দিকে তাকিয়ে বললেন, শোন, তুই যেমনে খুশি তেমনে বস, আমার সমস্যা নাই। খালি লিখিত দিয়ে যা যে তোর মৃত্যুর জন্য কেউ দায়ী না। মানেটা কি? আমার এই প্রশ্নে সে বলল, কারণ আমি বাইক চালাই, সাইকেল না। আর তুই ভাবে বসেছিস আলগার উপরে টুপ করে কখন পড়ে যাবি সেটা আমিও জানি না গে। মাথা নিচু করে তার ঘাড়ে হাত দিয়ে বসলাম আমি। নিপা এক হাত আমার কাঁধে দে, অন্য হাত বুকের উপর দে। এই বলেই রাসেল ভাই হেলমেট মাথায় দিল। কিভাবে যে তার হাতের নিচ থেকে বুকে হাত দিয়েছিলাম আমি নিজেও জানি না। সারা শরীরে থরথর করে কাঁপছিল। তার বডি স্প্রের ঘ্রাণ যেন মাতাল করে দিচ্ছিল আমাকে। শাহবাগ পৌঁছিয়ে দেখি এত সকালেও মানুষের ভিড়। একা একা হাঁটতে পারিস? রাসেল ভাইয়ের এই কথায় ভীষণ খারাপ লাগছিল। ভার্সিটি লেভেলে পড়া একটা মেয়েকে কেউ প্রশ্ন করে যে সে একা একা হাঁটতে পারে কিনা। জিদ করেই বললাম, না পারি না। বাইক এক সাইডে পার্ক করে খপ করে সে আমার হাত ধরে ফেল। হাত মুচড়িয়ে ছাড়াতে চেষ্টা করতেই বলল, একা একা তো হাঁটতে পারিস না, তাহলে হাত ছাড়ানোর চেষ্টা করছিস কেন? এরপর সারা ফুলের মার্কেট ঘুরে ফুল কিনলাম দুইজনে। শুধু টাকা দেওয়া ছাড়া আল্লাহর বান্দা আমার হাত ছাড়েনি কখনো। আর কাজের মধ্যে কাজ হলো এটুকুই, সব ফুল আমার বয়ে বেড়াতে হলো।
মনে মনে মুন্ডুপাত করতেছিলাম তার। বাইকের পিছনে ফুলের ব্যাগ রাখা হল অজ্ঞত আমাকে একদম রাসেল ভাইয়ের গা ঘেঁষে বসা লাগল। আমার নিঃশ্বাস যেন উনার পিঠের উপরে পড়ছিল। কিভাবে জানি উনার পেটের উপরে হাত পড়েছিল। কি রে, আমার পেট মাপছিস নাকি? রাসেল ভাইয়ের প্রশ্ন শুনেই তাড়াতাড়ি হাত সরিয়ে নেই। মনে মনে চাচ্ছিলাম এই পথ যেন শেষ না হয়। বাসার সামনে নামতেই আমার হাতে ফুলের ব্যাগ ধরিয়ে দিয়ে বলল, নিপা সোজা বাসায় যা এগুলো নিয়ে। এতগুলো ব্যাগ নিয়ে কি করে যাব? তোর 2টা পা আছে না, ওগুলো দিয়ে যাবি। এই বলেই বাইক ঘুরিয়ে সোজা চলে গেল। এত জিদ হচ্ছিল যে বলার মতো না। পরে সব ফুল হ্যাচড়াতে উপরে উঠালাম। বাসায় এসে দেখি মোটামুটি সবাই ঘুম থেকে উঠে গেছে। মিলি জিমি আমাকে দেখে এগিয়ে আসলো। নিপাপু, তুমি গেছিলে কোথায়? মিলির এই প্রশ্নের ওড় দেওয়ার আগেই জিমি বলল, আপু হাডুডু খেলতে গেছিল ও। আমি আর মিলি 2 জনে অবাক চোখে জিমির দিকে তাকালাম। আচ্ছা মিলি, তুই কি আক্কলের পদার্থ ছাড়া নাকি? আপুর হাতের এত ফুল দেখে বুঝতেছিস না যে আপু ফুল আনতে গেছিল? আহাম্মক একটা এই বলে জিমি সারতে পারল না। মিলি জিমির চুলে হ্যাচকা টান দিয়ে বলল, আমি আহাম্মক হলে তুই কি? কোনো রকমে 2টারে আলাদা করে বললাম, তোরা 2টাই ভালো, আমি হলো বড় আহাম্মক। বলতে পারিস জন্মের পর থেকেই আহাম্মক। কারণ কি জানিস, আল্লাহ তোদের মতো 2 জাহেলের বড় বোন করে আমারে পাঠাইছে তাই। এই বলেই ফুল ভাইয়ার রুমে নিয়ে গেলাম। ফুল রেখে রুমে আসতেই দেখি মানহা আপু আর বড় আপু চুলে মেহেদি আর মুখে চন্দন দিয়ে ঘুরছে। মনে মনে বললাম সবাই শান্তিতে আছে আর আমি সকাল থেকে গাতানির উপরে আছি। দুপুরে খাওয়ার সময় বুঝতে পারলাম বিয়ে বাড়ি কাকে বলে। প্লেটে 1 গাদা তরকারি নিয়ে ঘুরছি কিন্তু ভাত নেই। বড় আপুকে দেখলাম এক কোনায় বসে শুধু মাংস খাচ্ছে। আসলে ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, চাঁদ যেন ঝলসানো রুটি, এই কথাটা আসলেই সত্যি। খাওয়া শেষে বুঝলাম মাথা যেন টনটন করছে। বড় আপুকে কিছু বলার আগেই উনি শুরু করল উনার গান, নিপা আমার এখানের কম্প্যাক্টটা কে নিয়েছে দেখেছি। এই বাসায় কিছুই ঠিক থাকে না। আমার কম্প্যাক্ট খুঁজে দে, আমি রেডি হব গু। আপু পার্লারে চলে যাও না, তাইলে তো আর ঝামেলা হয় না। পার্লার খরচটা কি তুই দিবি? বড় আপু ঝাড়ি দিয়ে ওয়্যার ড্রায়ার খুঁজতে লাগল। তখন দেখি ভাইয়া কোনো রকমে কাকাতে আমাদের রুমের দরজায় এসে হাজির। কি রাসেলের খোঁজ জানিস নিপা? আম্মা বল যে সকালে তোর সাথে নাকি গেছিল ফুল আনতে গু। ভাইয়াকে দেখে আসলেই খুব খারাপ লাগছিল। যে নিজের বিয়েতে নিজেই বাথরুমবাসী হয়ে গেছে, আমাকে নামিয়ে দিয়েই চলে গেছে ভাইয়া। এই বলে ভাইয়ার দিকে তাকাতেই দেখলাম তার মুখের ভঙ্গি চেঞ্জ হয়ে যাচ্ছে। আমার উল্টো পায়ে যেতে দেখেই বুঝলাম যে কি হয়েছে। সন্ধ্যায় পরে যখন সবাই বের হলাম মেয়েদের বাড়ির জন্য, হাতে চুড়ি পরতে যেয়ে আমার একটু দেরি হয়ে গেল। সবাই মোটামুটি নিচে নেমে গাড়িতে বসে পড়েছিল। আমি নাকের নথ পড়তে যেয়ে আয়নায় দেখি রাসেল ভাই ঠিক আমার পিছনে যেন অপলকভাবে আমার দিকে তাকিয়ে আছে। ঘুরে তাকাতেই দেখি ডিপ ব্লু পাঞ্জাবি, সাদা পাজামা, পাঞ্জাবির হাতাগুলো ভাঁজ করে কনুই পর্যন্ত উঠানো। মানুষটা লম্বায় প্রায় 5 ফুট 11 ইঞ্চি হবে। ঠিক যেন পিটানো ফিগার, মাথা ভর্তি এক রাশ চুল, মুখে খোঁচা খোঁচা দাড়ি, চোখ যেন ফেরানো দায়। মনে মনে ভাবছিলাম এত সুন্দর হওয়ার কি দরকার ছিল। পাঞ্জাবির বুকের উপরের 2 বোতাম খোলা, এতে বুকের অনেকখানিই দেখা যাচ্ছে। কি রে, তুই বসে বসে আটা ময়দায় মাখবি? যাও, আর লাগবে না। রাসেল ভাই হাঁক দিয়ে বলল। তাড়াতাড়ি আয়নার দিকে ঘুরে নথ লাগিয়েই রওনা দিলাম তার সাথে। ড্রয়িং রুমের কাছে আসতেই থামিয়ে দিল আমাকে। কি এই দাঁড়া, ঘোর তো পিছনে। কি রাসেল ভাই বলল। নাক মুখ কুচকে বললাম, কেন ঘুরব? ঘুরতে বলছি ঘুরবি। কালকে তো নাবির তিল দেখিয়েছিলি, আজকে যাতে কিছু দেখাতে না পারিস তাই চেক করছি। রাসেল ভাইয়ের কথা শুনে কেন জানি না মাথায় আগুন ধরে গেল। আমার তিল আমি দেখাবো, তাতে উনার কি? আমি আর কথা না বাড়িয়ে সোজা বাসা থেকে বের হয়ে গাড়িতে বসলাম। একটা মিনি বাসা ঠিক করা হয়েছে ভাবিদের বাড়ি যাওয়ার জন্য। সবাই সিদ্ধান্ত নিয়েছিল 2-0 জন যাবে, কিন্তু বের হবার পরে দেখা গেল পাক্কা 3-5 জন। খালা কিরমিরিয়ে বলল, ও নির্ঘাত মেয়ে পক্ষরা ভাববে আমরা হাভাতের দলগু। খালু খালাকে সান্ত্বনা দিয়ে বলল, হাওয়া মন খারাপ করো না, বিয়েতে এমনই হয়, আমি তো বিয়ের বরযাত্রীর কথা ভাবছি। খালাও মাথা নামিয়ে ভাবতে লাগলেন কালকে কি হবে। আজে গায়ে হলুদ, তাই এই পালা, আর কাল না জানি কি হয়। গাড়ি যখন কনেদের বাড়ির সামনে পৌঁছালো তখন বাজে 8:30। নামার সাথে সাথেই দেখলাম এক গাদা লোক আমাদের স্বাগতম জানানোর জন্য দাঁড়িয়ে আছে। মেয়েদের হলুদের অনুষ্ঠান ও আমাদের মতো ছাদে অ্যারেঞ্জ করা হয়েছে। অনেকগুলো ছেলেও ছিল। স্বভাবতই বিয়ে বাড়ি ছেলেরা মেয়েরা মজা করেই, এটাই স্বাভাবিক।
শুরুটা হলো তাদের পক্ষ থেকে মিলিরে গোলাপ জল চোখে মেরে একজন বলল, ও বেআইন গোলাপ জলে চোখে ময়লা কাটে গু। সমস্যা হলো ছেলেটার কপাল খুব খারাপ, কারণ মিলি হল এমন মানুষ যে ইট খেলে পাটকেল ছুড়বেই।